নমস্কার, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনাদের শোনাব অভিজিৎ তরফদারের লেখা গল্প অলক্ষ্য। গল্প পাঠে আমি রুমা। অসীম মিত্র, বরুণ ঘোষ আর তপন বরাট নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল কাউকে খুঁজছেন, কারো আসার কথা ছিল, না পেয়ে আতান্তরে পড়েছেন। বরুণ ঘোষ বহুকাল পুলিশে চাকরি করার সুবাদে অন্য দুজনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পারলেন। নিজেই এগিয়ে গিয়ে হাতে চিঠিটা বাড়িয়ে দিয়ে বললেন, আপনারাও কি আমার মতো চিঠি পেয়ে আসা হয়েছে? বরুণবাবুকে দেখে দুজনে যেন আশ্বস্ত হলেন। একে একে পকেট থেকে একই রকম আরও দুখানা চিঠি বেরুলো। চিঠির বয়ান মিলিয়ে দেখা গেল হুবহু এক। এবারে বরুণবাবুর দিকেই মিলিত প্রশ্ন ধেয়ে এলো, এখন কি করা? কি আবার করা? এত দূর এসে তো ফিরে যাবার কোনো মানে হয় না। প্ল্যাটফর্মে যখন কেউ অপেক্ষা করছে না, বাইরে গিয়ে দেখা যাক। সেখানে কাউকে না পেলে তখন ভাবা যাবে। বাইরে বেরিয়ে কিন্তু দেখা গেল বরুণবাবুর ধারণাই ঠিক। একটি অল্প বয়সী ছেলে একটা কাগজ মেলে দাঁড়িয়ে রয়েছে। সেখানে লাল কালিতে তিনজনের নামই জ্বলজ্বল করছে। স্করপিও গাড়ির পেছনে তিনজনের মাল ঢুকিয়ে সামনে এসে চালকের আসনে বসতে বসতে ছেলেটি বলল, গরম লাগছে নিশ্চয়? সিটের সামনে জলের বোতল আর পেপসির ক্যান রাখা আছে, ওগুলো আপনাদের জন্যই। আরও কিছু লাগলে বলবেন। বরুণবাবু থাকতে না পেরে জিজ্ঞেস করে ফেললেন, তুমিও কি আকাশগঙ্গা ট্যুরিজমের কর্মী? ভুরু কোচকালো ছেলেটি। আকাশগঙ্গা? না তো, আমার মালিকের গাড়ির ব্যবসা, উনি আমাকে পাঠিয়েছেন। তোমার মালিকের নাম? প্রবীণ তামাং, দার্জিলিংয়ে থাকেন। আমরাও কি দার্জিলিং যাচ্ছি? না, মিরিক থেকে দার্জিলিং যাবার রাস্তায় পাহাড়ের উপর যে নতুন কটেজটা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। আসার পথে ট্রেনের এসি বিকল হয়ে গেল। গলদঘর্ম অবস্থা। ভেবেছিলেন কলকাতার গরম থেকে কটা দিন আরামে পাহাড়ের কোলে কাটিয়ে আসবেন। আরম্ভটা ভালো হয়েছে এমন বলা যাবে না। পেপসির ক্যানে চুমুক দিতে দিতে বরুণবাবু অন্য দুজনের হাত থেকে চিঠিগুলো নিয়ে পাশে ফেলে দেখলেন, এক বয়ান। আমরা একটি ট্যুরিজম সংস্থা। প্রমোশনের জন্য মাঝে মাঝে সমাজের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে আসি। এবারে আপনি মনোনীত হয়েছেন। সক্ষেত্রে আপনার অসামান্য অবদানই এই নির্বাচনের কারণ। আগামী শুক্রবার 22শে মে দার্জিলিং মেলের এসি 2 কামরায় আপনার জন্য একটি বার্থ রিজার্ভ করা হয়েছে। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পিকআপের বন্দোবস্ত থাকবে। ফেরার টিকিট এখানে পৌঁছলে দিয়ে দেওয়া হবে। একবার ঘুরে যান, ভালো লাগবে। ইংরেজিতে টাইপ করা চিঠি। চিঠির নিচে সইও হুবহু এক, হিজিবিজি। কি নাম সঠিক বোঝা যায় না, তবে টিকিটটা জেনুইন, পেয়েই চেক করে নিয়েছিলেন। সব কিছু যাচাই করার সময় ছিল না, কারণ চিঠিটা কুরিয়ারে পৌঁছেছিল বুধবার বিকেলে। বাইরে যথেষ্ট গরম। গাড়ির মধ্যে এসি চালু করে দিয়েছে পিন্টু। এতক্ষণে ড্রাইভারের নাম জানা হয়ে গিয়েছে। গরম হাওয়া আস্তে আস্তে বেরিয়ে ভেতরটা ঠান্ডা করছে। হঠাৎ আমাদেরই কেন ডাকলো বলুন তো? তপনবাবুর কথায় মুখ ফিরিয়ে তাকালেন দুজনে। বরুণবাবু বললেন, কারণ আপনাদের কথার একটা গুরুত্ব আছে। ফিরে গিয়ে যখন অভিজ্ঞতার বর্ণনা দেবেন, যারা শুনবে তারাও উৎসাহিত হয়ে আকাশগঙ্গার সঙ্গে যোগাযোগ করবে। সেটাই ওদের লাভ। নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি। শোনা যায় ম্যানেজমেন্টের ভালো ভালো ছাত্র নাকি এইসব প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে। তাদেরই কারো মাথা থেকে বেরিয়েছে নিশ্চয়ই। এতক্ষণ চুপ করেছিলেন অসীম মিত্র। এবারে মুখ খুললেন, আমার ভাইরা ভাই দিল্লিতে থাকে। ওরাও সস্ত্রীক এরকম একটা সুযোগ পেয়ে কিছুদিন আগে মুসৌরি থেকে ঘুরে এলো, নামমাত্র খরচে। ফোনে সব শুনে আমার শালিকা সঞ্চয়িতা তো সঙ্গে সঙ্গেই বলল, এতটুকুও চিন্তা করবে না জামাইবাবু,
টিকিট যখন পাঠিয়ে দিয়েছে চলে যান। শিলিগুড়ি ছাড়িয়ে যেখান থেকে রাস্তাটা পাহাড়ের দিকে বাঁক নিয়েছে তার কাছাকাছি গাড়ি দাঁড় করালো পিন্টু। বলল, খিদে পেয়ে গেছে নিশ্চয়। এইখানে একটা দোকানে ভালো পুরি আর হালুয়া বানায়, নিয়ে আসি। আর্মি ক্যান্টনমেন্ট ছাড়িয়ে গাড়ি জঙ্গল ছাড়িয়ে পাহাড়ের পথ ধরল। গরমও কমতে লাগলো একটু একটু করে। একটু পরেই ফেলে আসা পথ পাহাড়ের হাঁটুর নিচে ছবির মতো জেগে রইল। পাহাড়, গাছপালা, ওপরে আকাশ, নিচে উপত্যকা। কিন্তু একই দৃশ্য কিছুক্ষণ দেখার পর ক্লান্তি আসে, চোখের পাতা বন্ধ হয়ে আসে। রাত্রি জাগরণ, ক্লান্তি সব কিছু মিলিয়ে তিনজনই যখন ঘুমের আশ্রয়ে গাড়ি হঠাৎই বাঁক নিয়ে পিচ রাস্তা ছেড়ে ওপরে উঠতে শুরু করলো। এবারে রাস্তা তার কৌলিন্য ত্যাগ করে পাথর সর্বস্ব কঙ্কালের চেহারা নিয়েছে। এবড়ো খেবড়ো রাস্তার প্রতিটা বাঁক দুর্ভ ও দুর্গম। গো গো আওয়াজ করতে করতে গাড়িটা চড়াইয়ে উঠতে থাকে। শরীরের পুরনো কলকবজাগুলো পিন্টুর হাতে সঁপে দিয়ে তিনজনে অপেক্ষা করতে লাগলেন কতক্ষণে গন্তব্যে পৌঁছানো যায়। অবশেষে একটা চুলের কাঁটার মতো বাঁক পার হয়ে পাহাড়ের মাথায় যে চাতালের মতো জায়গাটায় পৌঁছে পিন্টুর বাহন হাঁপাতে লাগলো, বোঝা গেল তারপর আর কোথাও যাবার নেই। পিন্টু যতক্ষণে ডিকি থেকে মালগুলো নামাচ্ছে ততক্ষণে তিনজনে হাত পা ছাড়াতে চাতালের উপর 2-4 কদম হেঁটে নিলেন। 3 দিকে উঁচু পাহাড়, একদিকে গভীর খাদ। খাদের কিনারা ধরেই পিন্টুর বাহন এতখানি উঁচুতে পাহাড়ের শিখরে এনে ফেলেছে তাদের। সামনে শান্তভাবে প্রতীক্ষা করছে একটি পাহাড়ি কটেজ। লাল টালির ছাদ ফুঁড়ে উঠেছে ফায়ারপ্লেসের চিমনি, যার মাথায় সিলুয়েট হয়ে টাঙানো রয়েছে আস্ত একটা নীল আকাশ। অসীমবাবু মুগ্ধ বিস্ময়ে তাকিয়েছিলেন। অপূর্ব, তাঁরই মনের কথা, কিন্তু বললেন অন্য কেউ। মুখ ঘুরিয়ে অসীম দেখলেন বরুণবাবু আরেকটি দ্রষ্টব্যের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তপন বরাট ততক্ষণে বরুণবাবুর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জিজ্ঞেস করলেন, অপূর্ব কেন বলছেন? ঘাসের লনে দাঁড়ানো গাড়িটার বনেটে হাত বুলোতে বুলোতে বরুণ ঘোষ জবাব দিলেন, 1968 মডেলের ফিয়াট। এই জিনিস আর দেখা যায় না। এ স্পেয়ার পার্টস এখন মহার্ঘ। কোম্পানির অফিসে অর্ডার দিয়ে আনাতে হয়। তেল খায় হাতির মতো, কিন্তু এই গাড়ির জাতই আলাদা। কোথা থেকে পিন্টু হঠাৎই উদয় হলো। দুজনের দিকে কাগজ আর পেন বাড়ি দিয়ে বলল, একটা সই করতে হবে স্যার। সই কেন? আমি যে পৌঁছে দিয়ে গেলাম তার কাগজ মালিককে গিয়ে দিতে হবে। এখনই কেন? নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সই করলেই তো হবে। কিন্তু আমি তো চলে যাব স্যার। তার মানে? আমাকে বলা হয়েছে আপনাদের ড্রপ করে ফিরে যেতে। কি আশ্চর্য! আর ফেরা? আপনাদের ফেরা কবে? ঠিক বলতে পারবো না, কাল নইলে পরশু। চিন্তা করবেন না, মালিক ঠিকই গাড়ি পাঠিয়ে দেবেন। তুমি আসবে? হতে পারে, আবার অন্য গাড়ি, অন্য ড্রাইভারও আসতে পারে। তপন বরাট সই করে দিলেন, কিছু টাকাও দিলেন বকশিস। সেলাম করে গাড়ি ঘুরিয়ে পিন্টু চলে গেল। হঠাৎই একটা ঠান্ডা হাওয়া পাহাড়ের চূড়া থেকে নেমে পাক খেয়ে তিনজনকে একলা রেখে যেমন এসেছিল তেমনি বরফের দেশে উড়ে গেল। সামনে কটেজ, মনে হচ্ছে দরজাটাও আধখোলা। বরুণবাবু আঙুল দিয়ে সামনে দেখালেন, চলুন ভেতরে যাওয়া যাক। হোটেলে ঢুকলে কি দেখে মানুষ? এক পাশে রিসেপশন, সেখানে হাস্যমুখে অভ্যর্থনা করেন হোটেল কর্মী। ঘরের চাবি বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ানো কর্মচারীটিকে অনুরোধ করেন ঘর অবধি পৌঁছে দিয়ে আসতে। এখানে তাদের জন্য যে অভ্যর্থনা অপেক্ষা করছিল তা একেবারেই অন্যরকম। দরজা ঠেলে ভেতরে ঢুকে কাউকেই দেখতে পাওয়া গেল না। এক পাশে রিসেপশন ডেস্ক, কিন্তু কোনো রিসেপশনিস্ট নেই। বদলে টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দেওয়া একটা টাইপ করা চিঠি, ওপরে তিনজনেরই নাম লেখা। ওয়েলকাম টু কটেজ বৈতরণী।
আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আগে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন। ডান দিকে ঘুরলেই পরপর 3টে ঘর। প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথ। বাথরুমে পরিষ্কার তোয়ালে, সাবান, টুথব্রাশ, শেভিং কিট। স্নান সেরে চলে আসুন ডাইনিং রুমে। টেবিলে লাঞ্চ সার্ভ করা আছে। রিল্যাক্স অ্যান্ড এনজয়। কাগজ থেকে মুখ তুলে অসীমবাবু বললেন, কেউ কি আমাদের সঙ্গে মশকরা করছে? বরুণ ঘোষ জবাব দিলেন, সেটা বুঝতে তো দেরি হবার কথা নয়। চলুন যে যার ঘরে ঢুকে পড়ি। দেখাই যাক কেমন রাজস্বিক অভ্যর্থনা আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক 8 ঘন্টা পর খাওয়ার ঘরে 3 জন যখন মিলিত হলেন, বিস্ময়ের অভিঘাতে 3 জনেরই মুখে কথা ফুটতে বিলম্ব হলো। বরুণবাবুই প্রথম মুখ খুললেন। কেমন মনে হলো ব্যবস্থা? অসাধারণ, ভাবাই যায় না। বিছানার চাদর থেকে বাথরুমের টয়লেটারিজ, এক কথায় এ ক্লাস। অসীমবাবুর মুখের কথা কেড়ে নিয়ে তপন বরাট বললেন, টাওয়েলগুলো দেখেছেন? মনে হয় এক্ষুনি কিনে এনে কেউ সাজিয়ে রেখেছে। চলুন দেখা যাক খাবার টেবিলে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ঢাকনা তুলতে তুলতে বরুণ ঘোষ বললেন, সত্যিই এলাহি ব্যবস্থা। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, কেউ যেন অনেক পরিকল্পনার পর একটা পদ রান্না করে সাজিয়ে রেখেছে। অসীম শেষ পাতে চকলেট পুডিংটা চামচ দিয়ে কাটতে কাটতে বললেন, ডায়াবেটিস ধরা পড়ার পর এসব তো তুলেই রেখেছিলাম। একদিন খেলে কোনো দোষ হবে না, কি বলেন? খাওয়া শেষে হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে বসলেন 3 জনে। এক জায়গায় 3খানা গার্ডেন চেয়ার তাদের জন্যই কেউ যেন সাজিয়ে রেখেছিল। পেছনে পাহাড়ের উপরে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত গেলেই দ্রুত অন্ধকার নামবে, আর তখনই বরফ ঢাকা পাহাড়ের মাথা থেকে ছুটে আসবে কনকনে ঠান্ডা হাওয়া। কি মনে হচ্ছে, কেউ কি মশকরা করছে? তপনবাবুর প্রশ্নের জবাবে বরুণ ঘোষ বললেন, না, যেই ডেকে এনে থাকুক সে অত্যন্ত সিরিয়াস। 3 জন ষাটোর্ধ্ব মানুষকে ডেকে এনে বিপদে ফেলার কোনো ইচ্ছেই তার নেই। বরং প্রত্যেকের সুবিধা অসুবিধার প্রতি তার যে পরিমাণ নজর, তার জন্য মানুষটাকে 100-এ 100 দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। একটা জিনিস কিন্তু আমার খটকা লাগছে। অসীম মিত্রর দিকে 2 জনে তাকালেন। কি জিনিস? খাবার ঘরে একটাই টেবিল, সেখানে পরিপাটি লাঞ্চের আয়োজন। আমরা খেয়ে উঠে এলাম, এঁটো বাসনকুসন উচ্ছিষ্ট যেমনকে তেমন পড়ে রইল। রাতের খাবার, তার কি ব্যবস্থা? তপন বললেন, মনে হয় সন্ধ্যার মুখে কেউ না কেউ আসবে, টেবিল পরিষ্কার করে রাতের খাবারের ব্যবস্থা করবে। হঠাৎই সূর্য ডুবে গেল। পাখির কলকাকলি স্থিমিত হয়ে এলো। ঠান্ডা হাওয়ায় কটেজের কাঠের দরজা ক্যাচ ক্যাচ করে খুলতে আর বন্ধ হতে লাগলো। জ্যাকেটের চেনটা গলা অবধি টেনে দিয়ে তপন বরাট বললেন, চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক রাত্রির কটেজ আরও কি বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। ভেতরে ঢুকে পায়ে পায়ে সেইখানে এসে পৌঁছলেন যেখানে একটু আগেই দুপুরের খাওয়া শেষ করেছেন। না, এখনও টেবিলে থালা বাসন উচ্ছিষ্ট একইভাবে পড়ে রয়েছে। পরিষ্কার করবে এমন কারোকে দেখা যাচ্ছে না। ঘরটা যথেষ্ট বড়, ড্রয়িং কাম ডাইনিং রুম। খাবার টেবিলের দিকে না তাকিয়েও ড্রয়িং রুমে এগিয়ে যাওয়া যায়। একটা নিচু সেন্টার টেবিলের 3 পাশে সোফা, সেখানেই বসে একে অপরের দিকে দৃষ্টি বিছিয়ে দিলেন 3 অতিথি। অত কিম? উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো না। হঠাৎই গম করে উঠল একটি স্বর। আশা করি আতিথেয়তায় আপনারা পরিতৃপ্ত। চমকে উঠেছিলেন 3 জনেই। কে কথা বলছে? কোথা থেকে ভেসে আসছে এই স্বর? এই স্বরের মালিক কি তাদের দেখতে পাচ্ছে? প্রথমে ধাতস্থ হলেন বরুণ ঘোষ, অন্য 2 জনকে আশ্বস্ত করলেন, সিসিটিভি। আমাদের প্রত্যেকটা মুভমেন্ট আড়াল থেকে ক্লোজ সার্কিট টিভিতে কেউ নজর রাখছে, সেখান থেকেই কথা বলছে সেই মানুষ। এই ঘরে ছোট কোনো মাইক্রোফোন আছে না? সিসিটিভির ক্যামেরা না মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু অদৃশ্য সেই ব্যক্তি আমাদের সঙ্গে অলক্ষ্য থেকে কথা চালিয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, উঠে দাঁড়িয়ে বললেন অসীম মিত্র। এ কি অসভ্যতা! আদর করে ডেকে এনে ইয়ার্কি হচ্ছে। চলুন, আপনারা না যেতে চান আমি এখান থেকে চলে যাব এখনই। আবার অন্তরিক্ষ থেকে সেই স্বর ভেসে এলো। উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার মিত্র? এ পর্যন্ত আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি দেখতে পেয়েছেন? থাকা খাওয়া নিয়ে আসা কোনো জায়গায় এতটুকু অসুবিধা হয়েছে আপনাদের? কথা দিচ্ছি বাকি রাতটুকুতেও আমাদের সম্বন্ধে ধারণা বদলে যায় এমন কোনো কিছুই করা হবে না। বাকি দুজন অসীমবাবুকে টেনে বসিয়ে দিলেন। বরুণবাবু বললেন, কি পাগলামো করছেন? বাইরে অন্ধকার, পাহাড়ে সন্ধ্যার পরই গভীর রাত, এখন বাইরে যাবার প্রশ্নই ওঠে না। তপন বরাট বললেন, তাছাড়া এটা তো সত্যি এ অবধি আমাদের কোনো অসুবিধাই হয়নি। গুড, বুদ্ধিমানের মতো কথা। এবারে আপনাদের একটু কষ্ট দেব। সন্ধ্যার কফিটা নিজেদেরই বানিয়ে নিতে হবে, আমি অবশ্য গাইড করব। অলক্ষ্য কণ্ঠস্বরের দিকে তাকিয়ে বরুণ ঘোষ বললেন, ঠিক আছে, কফি তৈরি করার অভ্যাস আমার আছে, বলুন কোথায় কি রাখা আছে। আড়াল থেকে কণ্ঠস্বর বলে উঠল, আপনাদের ঠিক পিছনেই দেখুন একটা কাবার্ড, ভেতরে ইলেকট্রিক হিটার, কফি, চিনি, দুধ। হিটারের প্লাগটা লাগিয়ে সুইচ অন করুন। জল গরম হলে দুধ, চিনি, কফি মিশিয়ে নিন। 3টে কফি মাগ উপর করে রাখা আছে, দেখুন। পাশে একটা কৌটায় কুকিজ রয়েছে, মনে হয় অসুবিধা হবে না। বরুণবাবু উঠে জল গরম করে কাপে ঢেলে দুধ, চিনি, কফি মিশিয়ে কৌটো থেকে বিস্কুট বের করে অন্য দুজনের হাতে দিয়ে সোফায় পা ছড়িয়ে বসতে বসতে অলক্ষ্যের মানুষটির উদ্দেশ্যে বললেন, থ্যাংক ইউ। বলেছিলাম না ধন্যবাদ না দিয়ে পারবেন না। বাইরে হঠাৎই গুড়গুড় করে আওয়াজ হলো। কফি থেকে মুখ সরিয়ে অসীম মিত্র বললেন, কিসের আওয়াজ? বরুণবাবু বললেন, মনে হয় মেঘের গর্জন। মেঘ? একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল। হ্যাঁ, এদিকে সন্ধ্যার আশেপাশে হঠাৎ হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়, সঙ্গে পাহাড়ি ঝড়। ভালোই হয়েছে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করিনি। অলক্ষ্যের কণ্ঠস্বর এবার বলে উঠল, আসুন এবারে একটু গল্প করা যাক। গল্প? বরুণ ঘোষ হাসলেন। চোখে না দেখলে কি চুটিয়ে আড্ডা মারা যায়? সামনে আসুন না, সত্যিকারের আড্ডা মারা যাবে। হা করে হেসে উঠল অলক্ষ্যের স্বর। ভালো বলেছেন, কিন্তু অন্ধকারের আড়াল তো কত মানুষকেই লোকচক্ষুর বাইরে রেখে দেয়। আইনের হাত থেকে, শাসনের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে কতজনই তো দিব্যি ঘুরে বেড়ায়। সমাজ তার টিকিও স্পর্শ করতে পারে না, ঠিক কিনা বলুন? হঠাৎই অসীম মিত্র রেগে উঠলেন। কে বলুন তো আপনি? যাত্রা দলের বিবেকের মতো কথা বলছেন, অথচ নিজেকে সকলের সামনে আনার সাহসটুকু পর্যন্ত আপনার নেই। সাহস? ভালো বলেছেন আপনি, ঠিকই বলেছেন। আপনাদের মতো সাহস আমার নেই, ছিল না। সেই কারণেই এতদিন আপনাদের মুখোমুখি হতে পারিনি, কিন্তু অপেক্ষা করেছি। জানতাম সুযোগ একদিন আসবেই। তপন বরাট গলা পরিষ্কার করে বললেন, হেঁয়ালি ছাড়ুন তো মশাই, যা বলার আছে বলে ফেলুন। হঠাৎ বাইরে বিকট শব্দে বজ্রপাত হলো। কটেজের কাঠের দরজা জানলাগুলো থরথর করে কেঁপে উঠল। তিনজনে আওয়াজের তীব্রতায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। অলক্ষ্যের কণ্ঠস্বর আবার বলতে শুরু করলো, ঠিক বলেছেন ডক্টর বরাট, যা যা বলবার আছে তাড়াতাড়ি বলে না ফেললে হয়তো বলা হয়েই উঠবে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তরা মজুমদার বলে কাউকে মনে পড়ে? এই নাম জীবনে আমরা প্রথম শুনলাম। বরুণবাবুর মুখের কথা কেড়ে নিয়ে কণ্ঠস্বর বলে উঠল, একজন পুলিশ অফিসার হয়ে এমন কাঁচা কাজ করে ফেললেন বরুণবাবু? তিনজনের প্রশ্নের জবাব একাই? কাজটা কি ঠিক হলো? বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার কাছে বিদ্যুতের আলো ঠিকরে ঠিকরে উঠছে, সঙ্গে আওয়াজ। বৃষ্টিও শুরু হলো বোধ হয়। কিছুক্ষণ চুপ করে থেকে অলক্ষ্যের স্বর আবার শুরু করলো, মিস্টার মিত্র, আপনাকে দিয়েই শুরু করা যাক। উত্তরা আপনার আন্ডারেই থিসিস করত।
বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী। আপনিও ছিলেন একজন দিকপাল অধ্যাপক। আপনার সঙ্গে ও যখন যোগাযোগ করলো, আপনিও ওকে নির্বাচন করতে দ্বিধা করেননি। উত্তরা অত্যন্ত সিনসিয়ার ওয়ার্কার ছিল, ওর কাজে ব্যবহারে আমরা সকলেই খুশি ছিলাম, মিত্র বললেন। এক্স্যাক্টলি, ও কখনো ফাঁকি দেয়নি, একটি দিনের জন্যও অকারণে ছুটি নেয়নি। কনফারেন্সে আপনি যেসব পেপার প্রেজেন্ট করতেন সেগুলো লেখা, পাওয়ার পয়েন্টে প্রিপেয়ার করা, সব তো উত্তরাই করে দিত, ঠিক কি না? একদম ঠিক। তাহলে ও থিসিসের কমপ্লিশন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছিল কেন? 5 বছর পার হয়ে 6 বছরেও যখন ও আপনার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল, আপনিও পিছলে পিছলে সরে যাচ্ছিলেন, কেন একটার পর একটা ছুতো তুলে আপনি থিসিসে সই করতে আপত্তি করেছিলেন অধ্যাপক মিত্র? অত ভালো কাজ, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হবার মতো মান, আমি চাইবো না একদম নিখুঁতভাবে যাতে সেটা লেখা হয়? সরি অসীমবাবু, আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। আপনার কি মনে আছে লখনৌ কনফারেন্সে উত্তরা পেপার পড়ার পর ঠিক কী ঘটেছিল? অসীমবাবুকে জবাব দেবার জন্য কিছুক্ষণ সময় দিয়ে অলক্ষ্য বলতে শুরু করলো, উত্তরার প্রেজেন্টেশন হাইলি অ্যাকনলেজড হয়েছিল। অনেকেই পোস্ট ডক করার জন্য ওকে আমন্ত্রণও জানাচ্ছিলেন, কিন্তু ডক্টরেট হলে তবে তো পোস্ট ডক। ও সরাসরি আপনার কাছে জানতে চেয়েছিল ওর ভবিষ্যৎ। আপনি জবাব না দিয়ে গাড়ি ঘুরিয়ে শটান চলে গিয়েছিলেন হোটেলের ঘরে। উত্তরাকে স্তম্ভিত করে ওকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। তারপর জোর করে ওর কাছ থেকে নিতে চেয়েছিলেন এমন কিছু যা ওর পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ও সমস্ত শক্তি দিয়ে বাধা দিয়েছিল। আপনাকে ধাক্কা মেরে দরজা খুলে হোটেলের করিডোরে বেরিয়ে এসেছিল। মাথা নিচু করে সোফায় বসেছিলেন অসীম মিত্র, নিরুত্তর। কিছুক্ষণ চুপ করে থেকে আবার যখন অলক্ষ্য বলতে শুরু করলো, সেই দৃঢ়তা আজ যেন কণ্ঠস্বরে নেই। উত্তরা বুঝে গিয়েছিল পোস্ট ডক দূরের কথা, ডক্টরেটও তার ইহজীবনে করা হয়ে উঠবে না। নতুন করে গাইড বদল করে রেজিস্ট্রেশন রিনিউ করে থিসিসের কাজে ঝাঁপানো আর সম্ভব নয়। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল উত্তরার। নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল উত্তরা। শেষ কথাগুলো বাইরে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাতের আওয়াজে ভালো করে শোনাই গেল না। আচ্ছা ডক্টর বরাট, নতুন করে অলক্ষ্য তার কথা শুরু করলো, আপনার কাছে তো উত্তরা সবই বলেছিল। ইচ্ছা করলে সেগুলো তো আপনি তদন্তের সময় প্রকাশও করতে পারতেন, করলেন না কেন? বরাট জবাব দিলেন, কিছুই বলেনি উত্তরা। 90% বার্ন নিয়ে উত্তরা ভর্তি হয়েছিল। ওই অবস্থায় কেউ বলার পরিস্থিতিতে থাকে না। যন্ত্রণা থেকে রেহাই দেবার জন্য ওকে হাই ডোজে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। 3টে দিন মাত্র বেঁচেছিল উত্তরা, কোনো ডাইং ডিক্লারেশনও দিয়ে যেতে পারেনি। মিথ্যে কথা, গর্জে উঠল অলক্ষ্য। ও সমস্তই বলেছিল আপনার কাছে। শুধু তাই নয়, যাতে ওর বক্তব্য আপনি পুলিশকে জানান সেটাও অনুরোধ করেছিল। আপনি কোনো কথাই রাখেননি। এমনকি ওকে বাঁচানোর জন্য যে আপনি ঠিক মতো চেষ্টা করেছিলেন তাও আমার বিশ্বাস হয় না। এটা আমি মানতে পারলাম না। 90% বার্নে কেউ বাঁচে না, উত্তরাও বাঁচেনি। তাহলে বাকিটা আপনি মেনে নিচ্ছেন তো ডক্টর বরাট? সাক্ষী ছিল যে মেয়েটা, যে উত্তরার পাশে সারাদিন থাকতো, অ্যাটেন্ডেন্ট, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, সুধা রানী মণ্ডল। ওর কাছ থেকেই আমি সমস্ত জানতে পেরেছিলাম। আরও একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, অসীম মিত্র আর আপনারা দুজনে ছিলেন সহপাঠী। সেখানেই শেষ নয়, আপনার একমাত্র মেয়ে চয়নিকা আর অধ্যাপক মিত্রর ছেলে সুবীরের বিয়ের সমস্ত আয়োজন তখন সম্পূর্ণ। আপনার পক্ষে অসীমের বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য দেওয়া ছিল অসম্ভব। ঝড় ক্রমশ তীব্র হচ্ছে। প্রবল আক্রোশে প্রকৃতি যেন কটেজের প্রতিটা কড়ি বর্গা উপড়ে ফেলতে চাইছে। আজ যেন প্রলয়ের শেষ রাত, পৃথিবীর ধ্বংস অনিবার্য। সেই সুধাকেও আপনি সরিয়ে দিলেন বরুণবাবু? বাজে কথা, সুধা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। হ্যাঁ, সেইভাবেই ঘটনাটা দেখানো হয়েছিল। আমি যেদিন খুঁজতে খুঁজতে সুধার কাছে যাই, সোনারপুরে ওর ছোট ঘরটায় বসে উত্তরার শেষ দিনগুলোর কথা জানতে পারি। তার 3 দিন পরেই ওর ক্ষতবিক্ষত দেহ রেল লাইনের ধারে পাওয়া যায়। অ্যাক্সিডেন্ট, এইভাবেই কেসটা পুলিশ সাজায়।
কারণ উত্তরার ঘটনার তদন্তে যে পুলিশ অফিসার ছিলেন তার নাম বরুণ ঘোষ। তাঁরই নির্দেশে সোনারপুর থানা সুধারানী মণ্ডলের মার্ডার কেসটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়ে ফাইল ক্লোজ করে দেয়। কি আবোল তাবোল বকছেন? প্রমাণ করতে পারবেন? না, পারবো না। পুলিশ যখন মার্ডারার এত সুচারুভাবে এতখানি নিপুণতার সঙ্গে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় যে কোথাও কোনো প্রমাণ থাকে না। সুধারানী মণ্ডল নামক ব্যক্তিটি পৃথিবী থেকে মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা হত্যাকাণ্ডের শেষ প্রমাণটিও বিলুপ্ত হয়ে যায়। দেখুন, যে কোনো ইনভেস্টিগেশনে যার উপর সবচেয়ে জোর দেওয়া হয় তা হলো মোটিভ। কোথাকার কোন আয়া না অ্যাটেন্ডেন্ট তাকে পৃথিবী থেকে সরাবার জন্য এত কাঠখড় পোড়াতে যাব কেন আমি? যাবেন, তার কারণ সেই সময় আপনার মাথার ওপর ভিজিল্যান্স এনকোয়ারির খাঁড়া ঝুলছিল। ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, যার চালু নাম ডিএ। সেই কেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলেন আপনি। সল্টলেকে ফ্ল্যাট, বারুইপুরে বাগানবাড়ি, ছুটি কাটাতে গোয়া কিংবা কোভালাম, উইকেন্ড এলেই নামি বার কিংবা ক্লাবে মদের ফোয়ারা, এসব কি সাধারণ সরকারি চাকুরের পক্ষে সম্ভব? প্রশ্নটা অনেক দিন থেকেই উঠছিল। বিভাগীয় তদন্তে আপনার বিরুদ্ধে দোষ প্রমাণও হয়ে গিয়েছিল, কিন্তু শুধু শাস্তি ঘোষণা বাকি। সেই সময়েই উত্তরার কেসটা আপনার হাতে এসে গেল। বরুণ ঘোষ এতটুকুও না দমে বলে উঠলেন, উত্তরার কেসটার সঙ্গে আমার বিরুদ্ধে ইনকোয়ারির যোগসূত্রটা একেবারেই দাঁড়াচ্ছে না মিস্টার ইনভিজিবল। আমি সাহায্য করছি, অলক্ষ্য বলে উঠল। আপনার ফাইলটায় শেষ সই যার হাতে হবার কথা, হারাধন চট্টোপাধ্যায়, হোম সেক্রেটারি, তার একমাত্র মেয়ে সুরভি তখন ডক্টর বরাটের আন্ডারেই ভর্তি। ভাতের ফ্যান পড়ে সুরভির মুখের একপাশ পুড়ে গিয়েছিল। প্লাস্টিক সার্জন ডক্টর বরাটের হাত দুখানা সোনা দিয়ে বাঁধানো। কসমেটিক সার্জারি করে সুরভির আগের চেহারা ফিরিয়ে দেবার নিশ্চয়তা দিয়েছিলেন ডক্টর বরাট। হারাধন জানতেন বরাট বাগাড়ম্বর করার মানুষ নন। তাঁর আদরের মেয়ে সুরভিকে যে ডক্টর বরাট সারিয়ে তুলবেনই সে ব্যাপারে 100 ভাগ নিশ্চিন্ত ছিলেন দুধে আইএএস অফিসার হারাধন চট্টোপাধ্যায়। কি সব ঠিকঠাক বলছি তো? দেখা গেল বরুণ ঘোষের চওড়া কাঁধ যেন ভেতরে ঢুকে এসেছে, মাথাটা ঝুঁকে পড়েছে সামনে। গ্লাস থেকে ঢকঢক করে খানিকটা জল গলায় ঢেলে আত্মবিশ্বাস ফিরে পাবার চেষ্টা করছেন। অলক্ষ্য বলতে শুরু করলো, বরুণবাবু, আপনি ভালো করেই জানেন এর প্রতিটা অক্ষর সত্য। আপনার আর কিছু বলবার নেই। অসীম মিত্রকে নিয়ে আপনি ডক্টর বরাটের ফ্ল্যাটে গেলেন। অনেক রাত অবধি স্কচের বোতল সাজিয়ে আলোচনা হলো। আপনি বোঝাতে সমর্থ হলেন যে এছাড়া আর রাস্তা নেই। ডক্টর বরাট সুরভিকে ওটিতে শুইয়ে হারাধন চট্টোপাধ্যায়কে সার্জেন্টস রুমে ডেকে নিলেন। সন্তানের পিতামাত্রেই জানেন কি অসহায় অবস্থা তখন হারাধন চট্টোপাধ্যায়ের। জীবনের একমাত্র অপরাধটি করতে সম্মত হলেন হারাধন। ওটি শেষ হবার আগেই অফিসে ফেরত গিয়ে বরুণ ঘোষের ফাইলটি নিয়ে ফিরে এলেন। অলক্ষ্যের কণ্ঠস্বর আরও একবার বজ্রপাত, ঝড় এবং বিষণ্ণতার আড়ালে অস্পষ্ট হয়ে গেল। কয়েক মুহূর্ত, তারপরেই গর্জে উঠল সেই অন্তরালের কণ্ঠ। নিখুঁত ছক! হারাধন তাঁর মেয়েকে ফিরে পেলেন, বরুণ ফিরে পেলেন তাঁর ফাইল, যা কয়েক মিনিটের মধ্যে লাইটারের আগুনে ছাই হয়ে গেল। অসীম মিত্র নিটোল সম্মানের সৌধে আঁচড়টুকুও পড়ল না। তপন বরাট প্লাস্টিক সার্জন হিসেবে নতুন নতুন উচ্চতায় আরোহণ করতে শুরু করলেন। হারিয়ে গেল সুধা নামের একটি অকিঞ্চিতকর প্রাণ, মুছে গেল উত্তরার যাবতীয় স্বপ্ন। কর করে বজ্রপাত হলো। থরথর করে কেঁপে উঠল পাহাড়ি কটেজ। 3 পুরনো বন্ধু, অসীম মিত্র, বরুণ ঘোষ আর তপন বরাট, একে অপরকে আঁকড়ে ধরে প্রার্থনা করতে লাগলেন এই প্রলয়ের রাত যেন দ্রুত ফুরিয়ে যায়। অলক্ষ্যর কণ্ঠস্বর এখন অনেক শান্ত। তখন থেকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে থেকেছি। প্রফেসর মিত্র স্ত্রী যখন ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি নিতে বারবার হাসপাতালে যেতে হয়েছে, অসীমবাবুর মুখের দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করেছি মানুষটাকে অনুতপ্ত। বরুণ ঘোষের লাম্পটে দিদি বিরক্ত হয়ে তাঁর স্ত্রীও যখন বরুণবাবুকে ছেড়ে চলে গেছেন, বরুণবাবুকে দেখেছি আর ভেবেছি এখনও কি মানুষটা নিজের ভুল বুঝতে পারবে না?
হুইল চেয়ারে বসে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে নিয়ে ডক্টর বরাট যখন সামনের পার্কে ঘুরে বেড়াতেন, তপনবাবুর মুখের রেখাতেও মনুষ্যত্বের শেষ চিহ্নটুকু খুঁজে নিতে আপ্রাণ চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমার সমস্ত প্রয়াস বারবার যেখানে গিয়ে পৌঁছেছে তা হলো ব্যর্থতা, ব্যর্থতা আর ব্যর্থতা। এতক্ষণে বরুণ ঘোষ অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন। তার কণ্ঠে তেজও ফিরে এসেছে। বললেন, আপনার অনেক জ্ঞানের বাণীই তো শোনা হলো, এবার আমাদের দুটো প্রশ্নের ঠিকঠাক জবাব দিন। 1 নম্বর, আপনার পরিচয়, কে আপনি? উত্তরার সঙ্গে আপনার কী সম্পর্ক? দ্বিতীয় প্রশ্ন, এইভাবে ফাঁদ পেতে আমাদের 3 জনকে এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্য কি? আপনি কি চান? কিছুক্ষণ স্তব্ধতা। কে আমি? উত্তরা আমার কে হয়? কি তাতে যায় আসে বলুন? আমি উত্তরার সহপাঠী হতে পারি, বন্ধু হতে পারি, প্রেমিক হতে পারি, কোনো নিকটাত্মীয় হতে পারি, এমনকি বাবাও হতে পারি। কিন্তু সত্যিই কি তাতে কিছু যায় আসে? উত্তরা নামের একটি কৃতি ছাত্রীর স্বপ্ন, তার থিসিসের আশা যেদিন শেষ হয়ে গিয়েছিল, তার মৃত্যু তো সেদিনই ঘটে গিয়েছিল। তার আক্ষরিক মৃত্যুর দিনটি তো ক্যালেন্ডারে একটি বিন্দু। একইভাবে সুধা, সেও তো কারোর মা, কারো স্ত্রী, কারো বোন। তারও তো বাঁচার অধিকার ছিল। 3টি বিষময় মস্তিষ্কের সিদ্ধান্তে তাকেও হঠাৎ পৃথিবী থেকে চলে যেতে হলো। কেউ জানতেও পারল না তার কি অপরাধ। আরও অজস্র ফাইলের মতো তার মৃত্যু রহস্যের তদন্তে কিনারা হবার আগেই সেই ফাইলও ক্লোজ করে দেওয়া হলো। অলক্ষের স্বরের শেষটুকু হাহাকারের মতো শোনালো। বাইরে দ্বিগুণ তেজে বৃষ্টি এলো। জানালার শ্বাসেতে প্রবল বৃষ্টির স্রোতে চলাচল মুছে যেতে লাগলো। তাহলে এবারে অলক্ষের স্বর অনেকটাই শান্ত। আপনারা 3 জন, অধ্যাপক অসীম মিত্র, ইন্সপেক্টর বরুণ ঘোষ আর ডক্টর তপন বরাট, আপনারাই বিচার করুন আপনাদের কি শাস্তি হওয়া উচিত। পৃথিবীর কোনো বিচারালয়, কোনো সর্বোচ্চ ন্যায়াধীশ আপনাদের শাস্তি দিতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। কিন্তু অপরাধ করবেন, দুটো নিরপরাধ মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেবেন, সংগঠিত হত্যাকাণ্ড ঘটাবেন, আর আপনাদের শাস্তি হবে না? তা কি কখনো হতে পারে? কে শাস্তি দেবেন? আপনি, মিস্টার ইনভিজিবল? হ্যাঁ, গর্জে উঠল অলক্ষের কণ্ঠস্বর। হ্যাঁ মিস্টার ঘোষ, একটু আগেই আপনারা কফি খেয়েছেন। আপনিই কফি তৈরি করে বাকি 2 জনকে খাইয়েছেন, নিজেও খেয়েছেন। সর্পগন্ধা গাছের নাম শুনেছেন? বৈজ্ঞানিক নাম রাউলফিনা সার্পেন্টাইনা। সেই গাছের নির্যাস থেকে একটি ওষুধ তৈরি হয় যার নাম রেসারপিন, যা অল্প মাত্রায় প্রয়োগ করে মানুষের রক্তচাপ কমানো যায়। সেই নির্যাসই অনেক বেশি মাত্রায় রক্তে মিশলে রক্তচাপ কমতে থাকে। কমতে কমতে এমন জায়গায় পৌঁছে যায় যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, ব্রেন ডেথ। তারপর একে একে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ থামিয়ে দেয়। মৃত্যু, সহজ সরল অনাড়ম্বর মৃত্যু। আপনাদের কফিতে সেই ওষুধই আমি অত্যন্ত বেশি মাত্রায় মিশিয়ে দিয়েছি। ওষুধ তার ক্রিয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাত পা অসাড় হয়ে আসবে, কথা জড়িয়ে যাবে, শ্বাস প্রক্রিয়া এবং হৃৎপিণ্ডের গতি স্থিমিত হয়ে আসবে। 3 বন্ধু পাশাপাশি বসে একে অপরের মৃত্যুর দৃশ্য উপভোগ করতে করতে জীবনকে স্মরণ করবেন। না! চিৎকার করে উঠে দাঁড়ালেন বরুণ ঘোষ। বিকট শব্দে খুব কাছে কোথাও বজ্রপাত হলো। ঘরের আলো নিভে গেল। থেমে গেল অন্তরাল থেকে আসা কণ্ঠস্বর। কি হবে? এইভাবে বসে বসে আমরা মৃত্যুর প্রতীক্ষা করব? কান্না জড়ানো গলায় বলে উঠলেন অসীম মিত্র। আচ্ছা ডক্টর বরাট, ওই যে কী সব বললো, ব্লাড প্রেশারের ওষুধ না কি যেন, কথাগুলো সত্যি? বরুণ ঘোষ বরাটের দিকে তাকালেন। ওই নামের একটা প্রেশারের ওষুধ সত্যি আগে ব্যবহার হতো, আজকালও খুচরা হয়তো বাজারে পাওয়া যাবে। তার মানে কথাগুলো সত্যি না মিথ্যে পরিষ্কার বোঝা গেল না। অন্ধকারে কেউই কারো মুখ দেখতে পাচ্ছিলেন না। নিঃশ্বাস প্রশ্বাস নড়াচড়ায় শুধু বোঝা যাচ্ছিল বরুণ ঘোষের পাশে অসীম মিত্র আর তাঁর পাশে তপন বরাট বসে আছেন। মাঝে মাঝে বাইরে বিদ্যুৎ চমকে উঠছিল।
তার আলোয় তিনটে মানুষের ফ্যাকাশে মুখ একবার করে আলোকিত হয়েই আবার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল। কিছুক্ষণ পর বরুণ ঘোষ বলে উঠলেন, একটাই বাঁচোয়া, অন্ধকারের আড়াল থেকে ভয় দেখানো বন্ধ হয়েছে। তাছাড়া আমার নিশ্চিত বিশ্বাস, ক্লোজ সার্কিট টিভিতে ওই মানুষটি আমাদের প্রতিটি মুভমেন্টের ওপর নজর রাখছিল। পাওয়ার চলে যাওয়ায় সেটাও আর সম্ভব হচ্ছে না। তাতে কী বা এসে গেল? বরাট বললেন, ওর কথাগুলো যদি সত্যি হয় তাহলে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। কে বলেছে? ধমকে উঠলেন বরুণ। বলুন, কি করার আছে আমাদের? এখান থেকে চলে যাবার একটা চেষ্টা তো করা যেতেই পারে। বরুণ ঘোষের কথায় দুজনেই চমকে উঠলেন। চলে যাওয়া? এই ঝড় জল দুর্যোগের মধ্যে? অফকোর্স, রাস্তা ছেড়ে পাহাড়ি পথে আমরা যখন উপরে উঠলাম, এবড়ো খেবড়ো পথ, খুবই খারাপ অবস্থা রাস্তার, কিন্তু দূরত্ব মোটেও বেশি নয়। কিলোমিটারে হিসাব করলে বড় জোর 3 থেকে 4 কিলোমিটার। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। বিদ্যুতের আলোয় রাস্তা দেখে আমরা যদি নিচে নেমে যেতে পারি, বড় রাস্তা দিয়ে মাল বোঝাই লরি যাচ্ছে একের পর এক। হাত দেখালে থামবে না, বিশেষত আমাদের জামা কাপড় চেহারা ছবি দেখে। মনে হয় না কি দরকার অত ঝক্কি ঝামেলায় গিয়ে? কোনো রকমে বাকি রাতটুকু কাটাতে পারলে অর্ধেক রাত তো পার হয়েই গেল। সকাল হলেই লোকজনের দেখা পাওয়া যাবে, আমাদেরও কোনো চিন্তা থাকবে না। অসীম মিত্র পা ছড়িয়ে সোফায় গা এলিয়ে দিলেন। রাতটা কাটবে বলছেন? তপন বরাট সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন। আমার তো তাই মনে হয়। শুধু শুধু ভয় দেখানোর জন্য ওই সব বলেছিল। ভয় দেখানোর জন্য এত আয়োজন? এসি 2 টায়ারের টিকিট, গাড়ির বন্দোবস্ত, পাহাড়ি কটেজ, খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত, সিসিটিভি। তাছাড়া যে এত কিছু করেছে সে কি জানতো আজ এইরকম দুর্যোগ নামবে? তাছাড়া রেসারপিনের কথাগুলো কিন্তু 100 ভাগ সত্যি। ডক্টর বরাটের কথা শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ স্তব্ধতা। অবশেষে বরুণ ঘোষ মুখ খুললেন। আমি একটা রিস্ক নিতে চাই, ক্যালকুলেটেড রিস্ক। যদি সত্যিই আমাদের কফিতে বিষ মেশানো থাকে, মৃত্যুর সম্ভাবনা 100 ভাগ। কাল সকালে অথবা আরও পরে কেউ না কেউ এসে আমাদের মৃতদেহ আবিষ্কার করবে। যদি আমরা পাহাড়ি রাস্তায় নিচে নামবার চেষ্টা করি, বড়জোর ঘন্টাখানেক লাগবে বড় রাস্তায় পৌঁছতে। হাত দেখিয়ে গাড়ি থামিয়ে কাছাকাছি হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছতে ধরে নিচ্ছে আরও 1 ঘন্টা। 2 ঘন্টা যদি বেঁচে থাকতে পারি, আমরা কিন্তু বেঁচে গেলাম। আমি বেরোচ্ছি, আপনাদের মধ্যে কেউ কি সঙ্গে আসতে চান? ডক্টর বরাট উঠে দাঁড়ালেন। এই মৃত্যুপুরীতে আর 1 মুহূর্তও আমি থাকতে চাই না। চলুন, কোথায় যেতে হবে? যেতে গিয়েও বরুণ ঘোষ ঘুরে দাঁড়ালেন। প্রফেসর মিত্র, আপনি কি সিদ্ধান্ত নিলেন? একা সারা রাত এইখানে? এক যাত্রায় পৃথক ফল হয়ে কি লাভ? তিনজনে কটেজের বাইরে আসতেই পাহাড়ি ঝড় 3টে শরীরের ওপর আছড়ে পড়ল। হাওয়ার বেগ এত প্রবল, মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে ছিটকে খাদের গভীরে ফেলে দেবে। সঙ্গে বৃষ্টি। বৃষ্টির তোড়ে 2 ফুট দূরত্বের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বজ্রপাত আর বিদ্যুতের আলোয় পাহাড় আর বনানীর সমাহিত ধারাস্নানে যেন ছন্দপতন হচ্ছে। বরুণ হাত বাড়িয়ে দিলেন। অসীমবাবু, তপনবাবু, আমার হাত দুটো শক্ত করে ধরুন। সাবধানে মেপে মেপে পা ফেলুন। একজনের পা পিছলে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা চাই। মনে রাখবেন, এ যাত্রায় হয় আমরা 3 জনেই বেঁচে ফিরব, নইলে থাক সে কথা। কটেজের বাইরে অল্প একটু সিমেন্ট বাঁধানো চাতাল, তারপরেই ঘাসের লন। রাস্তা যেখানে গেটের দিকে বাঁক নিয়েছে সেই অবধি গিয়ে দাঁড়িয়ে পড়লেন বরুণ। কি হলো? অন্য দুজন একসঙ্গে জানতে চাইলেন। দেখতে পেয়েছেন কেমন স্থিরভাবে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে? ও কি কিছু বলতে চাইছে? বরুণ ঘোষের দৃষ্টি লক্ষ্য করে দুজনে তাকিয়ে দেখলেন ফিয়ার গাড়িটা লনের উপরে দাঁড়িয়ে এক মনে ফিরে চলেছে। কি পাগলামি করছেন? চলুন হাঁটতে শুরু করা যাক। হাঁটতে তো হবেই, কিন্তু তার আগে একবার দেখে যাব না? কোনোভাবে ওই যন্ত্রটাকে যদি চালু করা যায়, তাহলে আর রাস্তায় নেমে হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাতে হবে না। ওটাতে চড়েই শটান কোনো হাসপাতালে পৌঁছে যাওয়া যাবে।
বরুণ ঘোষের হাত ধরে অসীম মিত্র আর তপন বরাট ভিজে লনের উপর দিয়ে ব্যালেন্স করে দৌড়ে গাড়িটার কাছে যখন পৌঁছলেন, তিনজনেই হাঁপাচ্ছেন। বরুণ ঘোষ পরম স্নেহে ফিয়াটের বনেটে হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, হোয়াট আ বিউটি! এ গাড়ি এককালে আমি চালিয়েছি জানেন, বহরমপুরে যখন পোস্টিং ছিল। বরুণবাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? তাড়াতাড়ি দেখুন গাড়িটা চালানো যায় কি না। সামনের দরজা খুলেই চমকে উঠলেন বরুণ ঘোষ। আশ্চর্য! কি হলো? বরুণবাবুর বাড়ানো তর্জনী যেদিকে নির্দেশ করছিল সেদিকে তাকিয়ে বাকি দুজনও চমকে উঠলেন। চাবি! গাড়িতে নিশ্চয়ই মাঝে মাঝে স্টার্ট দেওয়া হয়, যেই দিক শেষবার স্টার্ট দিয়ে সে চাবি খুলে নিতে ভুলে গেছে। অসীমবাবু, তপনবাবু, ভগবান আমাদের রক্ষা করেছেন, উঠে পড়ুন, আর এক মুহূর্তও এখানে অপেক্ষা করা নয়। বরুণ ঘোষ স্টিয়ারিংয়ে, পাশে অসীম মিত্র। পেছনের সিটে তপন বরাট বসতে না বসতেই গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। হেডলাইটের তীব্র আলোয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়ের অন্ধকার। গাড়িটা লন পার হয়ে রাস্তায় উঠল, তারপর একটা চক্কর কেটে খড়খড়ে পাহাড়ি রাস্তা ধরল। যেতে যেতে মুখ ঘুরিয়ে মিত্র এবং বরাট ফেলে আসা কটেজটাকে দেখলেন। অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে চলেছে বাড়িটা। একটা স্বস্তির নিঃশ্বাস দুজনের বুক থেকেই বেরিয়ে ঝোড়ো বাতাসে মিশে গেল। ঝড় কি ক্রমশ স্তিমিত হয়ে আসছে? বৃষ্টির জোরও কি কমতির দিকে? নিচে অনেক দূরে বড় রাস্তায় গাড়ির আলো পাক খেতে খেতে পাহাড় বেষ্টন করে এগিয়ে যাচ্ছে। মৃত্যু থেকে জীবন আর কয়েকটা মিনিট, বড়জোর ঘন্টার অপেক্ষা। হঠাৎই গাড়ি একটা বড় বাঁক নিল, আর তারপরেই বরুণ ঘোষ চিৎকার করে উঠলেন, এ কি, এ কি! হেডলাইটের আলোয় দেখা গেল একটা গাছ ভেঙে রাস্তায় অর্ধেক আটকে আড়াআড়ি পড়ে আছে। রাস্তার যে পাশটা খোলা তার নিচেই গভীর খাদ। কি করছেন? ব্রেক কষুন! চিৎকার করে উঠলেন অসীম মিত্র। বরুণ ঘোষের হাতের নখ স্টিয়ারিংয়ে চেপে বসেছে, কপাল বেয়ে দরদর করে নেমে আসছে ঘামের ধারা। কি হলো মিস্টার ঘোষ? শুনতে পাচ্ছেন না আমার কথা? ওইটুকু ফাঁক দিয়ে গাড়িটা গলবে কি করে? ব্রেক কষুন, দাঁড় করান। আমরা নেমে গিয়ে গাছটা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি। বরুণ ঘোষ শুধু বলতে পারলেন, ব্রেক! এই গাড়িতে ব্রেক বলে কিচ্ছু নেই, কোনো ব্রেকই কাজ করছে না। পড়ে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে গাড়িটা বাঁ দিকে কাত হলো, তারপর গভীর খাদের উদ্দেশ্যে ডানা মেলে উড়ে গেল। কেসটা ক্রাইম মিটিংয়ে একদম শেষে রাখা ছিল। খুবই সেন্সিটিভ কেস। সমাজের তিনজন প্রতিষ্ঠিত মানুষের এইরকম অকস্মাৎ মৃত্যু, তাও দুর্ঘটনায়, কেউই যেন মেনে নিতে পারছিল না। মিডিয়া অনেক দিন অবধি হুই হুই করেছিল। পুলিশ মন্ত্রীকে বিধানসভায় বক্তব্য রাখতেও বাধ্য করেছিল বিরোধীরা। আজ ইনভেস্টিগেটিং অফিসার অনিরুদ্ধ চৌধুরী তাঁর তদন্তের সামারি জানাবেন। সমস্ত অ্যাঙ্গেল এক্সপ্লোর করা হয়েছে স্যার। কেন তিনজন বিভিন্ন পেশার মানুষ, একজন অধ্যাপক, একজন চিকিৎসক এবং একজন পুলিশ অফিসার একত্র হলেন জানা যায়নি। তারা তিনজনই কলকাতা থেকে দার্জিলিং মেলে এসি 2 টায়ার কম্পার্টমেন্টে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলেন। ট্রেনের টিকিট কাটা হয়েছিল ক্যাশে। যে গাড়িটিতে তারা স্টেশন থেকে কটেজ অবধি গিয়েছিলেন তার ড্রাইভার নামিয়ে দিয়েই ফিরে আসে। যে এজেন্সির গাড়ি, তারাও অ্যাডভান্স পেমেন্ট পেয়ে গেছে, ক্যাশ। কটেজের মালিক, সেও কটেজ ভাড়া দিয়েছে এক রাত্রির জন্যই, তারও পেমেন্ট হয়েছে ক্যাশে, অ্যাডভান্স পেমেন্ট। কেউই টাকা দিতে কে এসেছিলেন সে ব্যাপারে কোনো কংক্রিট ইনফরমেশন দিতে পারেনি। অনিরুদ্ধ থামলেন। প্রশ্ন এলো, ফরেন্সিক রিপোর্ট, ভিসেরা? কটেজে খাওয়া দাওয়া করেছিলেন তিনজন, উচ্ছিষ্ট পড়েছিল। খাবারের প্লেট, কাপ, ডিশ সব জায়গা থেকেই ফরেন্সিক টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছিল। কাল ভিসেরা রিপোর্টও এসে গেছে। এনি এভিডেন্স অফ পয়জনিং? না স্যার, কোথাও কোনো বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়নি।
ফাইল ক্লোজ করে সুপিরিয়র অফিসারের দিকে বাড়িয়ে দিলেন অনিরুদ্ধ চৌধুরী। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিজিৎ তরফদারের লেখা গল্প অলক্ষ্য। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, এতে আমি আমার চ্যানেলে যখন নতুন গল্প পোস্ট করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। গল্পটি ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে গল্পটি আপনারা শেয়ার করে নেবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আমি আবার আসবো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।